ভিসা জটিলতা আর ইনজুরিতে বিপাকে বিসিবি। এ দলের হয়ে খেলতে সাউথ আফ্রিকা গেলেন 4 ক্রিকেটার। বিশ্বকাপ প্রস্তুতিতে নজর তাওহিদ হৃদয়ের। আসিয়ান কাপ সামনে রেখে আজ শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ফুটবল লিগ পিছিয়ে দিলেও মোহামেডানের ফুটবলাররা যোগ দিচ্ছেন ক্যাম্পে। লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপে ম্যাজিক। ফ্রেঞ্চ তারকার হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। রাতে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। এবং ফিফা অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে ইউএফা। আগামী বছরের নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন দেবে না বলে জানিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ম্যাচের ব্যস্ততায় বিপাকে বিসিবি। ভিসা জটিলতায় আর ইনজুরিতে এ দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকা পাঠানো হলো আরও 4 ক্রিকেটারকে। তাওহিদ হৃদয়ের নেতৃত্বে দ্বিতীয় 4 দিনের ম্যাচে অংশ নিতে দেশ ছেড়েছেন সোহান, সাইফুদ্দিন ও রিশাদ। লঙ্গার ভার্সনের পর 3 ওয়ানডে খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। হৃদয়ের লক্ষ্য বিশ্বকাপ প্রস্তুতি। জুলাইয়ের পর থেকে ক্রিকেটের বাইরে রিশাদ হোসেন। বিসিবি বিপদে পড়ায় তাকে ফেরানো হচ্ছে প্রত্যাশিত শেষ সময়ের আগে। এইচপি অস্ট্রেলিয়ায় ইমার্জিং আর এ দল দক্ষিণ আফ্রিকায় থাকায় ক্রিকেটার সংকটে নীতি নির্ধারকরা। সে সংকট বাড়িয়েছে ক্রিকেটারদের ভিসা ইস্যু। মাহিদুল ইসলাম অঙ্কন আর এনামুলের ভিসার মেয়াদ শেষ। ইনজুরিতে পড়েছেন আরও বেশ কজন। তাই এ দলের হয়ে খেলতে পাঠানো হলো 4 ক্রিকেটারকে। রিশাদ ছাড়াও এই বহরে উঠেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন আর তাওহিদ হৃদয়। নেতৃত্ব দেবেন 70 টেস্টে অভিষিক্ত হৃদয়। প্রত্যেকটা মানুষের জীবনে ডে বাই ডে ইমপ্রুভ করতে চাই। আমিও আমার দিক থেকে আমার যেটা প্রফেশন সবসময় চেষ্টা থাকে, আপনার প্রফেশনও আপনি চাইবেন যে ডেভেলপ করার জন্য। সবাই চাই, শুধু আমি না, সব প্রত্যেকটা মানুষই চায়। আমিও চেষ্টা করি আমার দিক থেকে যতটুকু ডে বাই ডে ডেভেলপ করা যায়। 2027 বিশ্বকাপের আগে আসছে নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ। তবে হৃদয়ের মাথায় লঙ্গার ভার্সনের চেয়ে সাদা বলের প্রস্তুতি পাচ্ছে বাড়তি গুরুত্ব। পরিচিত হতে চান সেখানকার কন্ডিশনের সঙ্গে। প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের সামনে ন্যাশনাল টিমের ট্যুর আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে। সব কিছু বিবেচনা করেই চেষ্টা করবো যতটুকু প্রিপারেশন নেওয়া যায়। যেখানেই খেলি না কেন প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। এটা এ টিমের খেলা হোক বা ন্যাশনাল টিমের হোক বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সবসময় টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। তবে ওই প্রস্তুতির আগে মান বাঁচানোর লড়াই এ দলের সামনে। প্রথম ম্যাচে রীতিমতো দাঁড়াতেই পারেননি অঙ্কন, নাইম শেখরা। হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি তাই সামর্থ্য প্রমাণের পরীক্ষা। 4 দিনের ম্যাচ শেষে 3 ওয়ানডে খেলবে 2 দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার সফলতার পেছনে আছে চমৎকার এক ক্রিকেট কাঠামো। সিডনি অলিম্পিক পার্কের ক্রিকেট সেন্ট্রাল থেকে উঠে এসেছেন অজিদের মহাতারকারা। ম্যাকাই টেস্ট 1.5 দিন শেষ করে এখানে অনুশীলনে চলে আসেন জশ হেজেলউড, নেথান লায়নরা। সেখানেই কোচিং করাচ্ছেন টাইগারদের সাবেক গুরু চান্ডিকা হাথুরু সিংহে ও নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। সিডনি থেকে অজিদের আধিপত্যের পেছনের গল্পটা জানাচ্ছেন তারেক হাসান শিমুল। নাথান লায়ন, জশ হেজেলউড, যাদের মাকাইতে টেস্টে বাংলাদেশের বিপক্ষে 5ম দিনের খেলার কথা ছিল, কিন্তু আজকে তাদেরকে দেখছি নিউ সাউথ ওয়েলসের টিম রয়েছে ব্লু, তার জার্সিতে এখানে এসেছেন। যেখানে দাঁড়িয়ে আছি, হোম অফ ক্রিকেট বলা হয় নিউ সাউথ ওয়েলসের। এটাকে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবচেয়ে হাইটেক একটা এক্সিলেন্স সেন্টার কিংবা একাডেমি বললে কোনো অংশেই ভুল হবে না। বিশ্বে এ ধরনের এক্সিলেন্স সেন্টার হয়তোবা খুব কমই রয়েছে। অস্ট্রেলিয়া দল কেন এত ভালো ক্রিকেট খেলে এবং তার পেছনের রহস্যটা আসলে কি? পেছনের রহস্য হচ্ছে এ ধরনের ফ্যাসিলিটি, যেখানে ক্রিকেটাররা সব ধরনের সুযোগ সুবিধা পান। সেটা ডাটা সেন্টার থেকে শুরু করে বায়োমেকানিক, ফিটনেস, কিভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হবে,
একটা ক্রিকেটার কিভাবে ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে পারবে কিংবা কম ইনজুরিতে পড়েন সেই জিনিসগুলোকে তারা অ্যানালাইসিস করেন প্রত্যেকটা ক্রিকেটারের, সেটা ন্যাশনাল ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, এইজ লেভেল কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটার রয়েছেন, সবার কিন্তু ডাটা কিন্তু তাদের এই ডাটা সেন্টারে এখানে রাখা হয়েছে। এখানে নেট ফ্যাসিলিটি প্রায় 60 আপ নেট রয়েছে। উইকেটের কথাটা একটু বিশেষ করে বলতে চাই, অস্ট্রেলিয়া টিম আসলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলে কেন পারফর্ম করে, কেন ভালো খেলে, তার মূল কারণটা হচ্ছে এখানে সব ধরনের উইকেট পাবেন। সব ধরনের বলতে পেস, স্পিন পাবেন, যেই ট্যুরে যাবে দলটা এবং সেই ট্যুরের জন্য প্রিপারেশনটা তারা এখানে নেন, ওই উইকেটে নেন। বাংলাদেশ স্পিনিং ট্র্যাক বানাতে পারে, স্পিনিং ট্র্যাক আছে এখানে, ওই ট্র্যাকের মধ্যেই হচ্ছে তারা প্র্যাকটিসটা করে। আমরা আসলে এখানে ঘুরতে এসে আসলে জশ হেজেলউড, নাথান লায়নকে যেমন দেখেছি, বাংলাদেশ দলের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের সঙ্গে দেখা হয়েছে, তিনি আসলে প্রশংসা করছিলেন বাংলাদেশ দলের ডারউইনের যে পারফরমেন্সটা করেছে এবং এটাও বলেছেন মাকাইতে যে বাংলাদেশ দলের এমন পারফরমেন্সটা হয়েছে সেটা অস্ট্রেলিয়া যদি টসটা হারতো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার এমন হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশ দলের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সঙ্গে দেখা হয়েছে, তিনি কাজ করছেন এখানে, কোচিং করাচ্ছেন, ক্রিকেট খেলছেন। এই সেন্টারে যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে তিনি আমাদের কাছে বলছিলেন। যারা আমার সারাউন্ডিংয়ে আছে তারা সবাই খুবই সাপোর্টিভ এবং ভেরি লাইক হাম্বল পারসন। তারা কখনোই ছোট করে কথা বলে না এবং তারা সব কিছুতে রেসপেক্ট দিয়ে কথা বলে। তো যখনই বাংলাদেশ ভালো করছে তারা অবশ্যই আরও ভালোভাবে আমাকে চেয়ার আপ করেছে। আমার কাজই ছিল আগে স্কোর দেখা, যে একটা ব্রেক টাইম 5 মিনিটের চলছে, তাড়াতাড়ি ফোনটা নিয়ে গুগল করে আচ্ছা ওকে লাইভ আপডেট আছে, ওকে ফাইন, বাংলাদেশ সেটা করেছে। সব থেকে আনন্দ পেয়েছি হাসানের 6 উইকেট নেওয়া, শরীফুল 7 উইকেট নিল। খুবই আনন্দ পেয়েছি যে পেস বোলাররা উইকেট নিয়েছে, পাশাপাশি সবাই ভালো করেছে আলহামদুলিল্লাহ। তবে সেকেন্ড টেস্টটা হয়তো আমরা একটু ভালো ব্যাটিং করলে আরও বেশি ভালো লাগতো, তবে দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কারণ উইকেটটাই এমন ছিল। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বোর্ডের দায়িত্বে এসেছেন, তিনি বাংলাদেশের ক্রিকেটটাকে ঢেলে সাজানোর জন্য যা যা করণীয় তা করার চেষ্টা করছেন। ভারতে গিয়েছেন এক্সিলেন্স সেন্টার দেখতে, তিনি দেখে এসেছেন, তিনি সময় পেলে হয়তো বা এখানেও আসবেন, এই ফ্যাসিলিটিগুলো দেখবেন এবং আমরা বাংলাদেশি হিসেবে নিশ্চয়ই স্বপ্ন দেখি বাংলাদেশে এই ধরনের একটি এক্সিলেন্স সেন্টার হবে যেখান থেকে অনেক বড় বড় তারকা বের হয়ে আসবে। নিউ সাউথ ওয়েলস থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আসিয়ান কাপ সামনে রেখে আজ শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। বুধবার আসিয়ান কাপের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি। অবশ্য সেই দলে রাখা হয়নি বিদেশি লিগে খেলা ফুটবলারদের, আপাতত দেশি খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু হবে। প্রথম দিনে ক্যাম্পে যোগ দেবেন মোহামেডানের ফুটবলাররা। 28 জনের প্রাথমিক দলে আছেন 2 নতুন মুখ। ফিফার আমন্ত্রণে আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এই টুর্নামেন্ট। ফিফা আয়োজিত আসিয়ান কাপে ভালো করতে পারলে বদলে যাবে বাংলাদেশের ফুটবলের চিত্র। এ গ্রুপে প্রতিপক্ষ সিঙ্গাপুর, মালয়েশিয়াকে হারানোর সামর্থ্য আছে লাল সবুজের। হোম কন্ডিশনে ইন্দোনেশিয়া কঠিন হলেও তাদের বিপক্ষে দারুণ কিছু করা সম্ভব বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন। এই টুর্নামেন্ট থেকে পাওয়া অভিজ্ঞতা ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপেও বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস তার। ভারতের সরে যাওয়ায় সুযোগটা এসেছে হুট করে, তবে ফিফা আয়োজিত আসিয়ান কাপের মঞ্চে সাফল্য পেলে পুরো বিশ্বই নতুনভাবে চিনবে বাংলাদেশকে। আর এই সুযোগটাই কাজে লাগাতে হবে লাল সবুজের। সামনে কঠিন চ্যালেঞ্জ, তবে অসম্ভব নয়। আসিয়ান কাপের এ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। র্যাঙ্কিং সামর্থ্য 3 দলই লাল সবুজের চেয়ে অনেক এগিয়ে, তবে বাংলাদেশের শক্তি মানসিকতা। আমাদের যে টিমের আসলে যে চিন্তাধারা, আমরা কিন্তু খেলার আগে হারিনি। এই 3টা ম্যাচ আমাদের দেশের জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করবে। সিঙ্গাপুরের সাথে আমরা কিন্তু আমাদের হোমেও খুব ভালো খেলেছি, ওদের অ্যাওয়েতেও ভালো খেলেছি। সিঙ্গাপুরকে আমরা হারাইতে পারবো এবং মালয়েশিয়ার সাথে আমরা একটা স্ট্রং ম্যাচ খেলার চেষ্টা করবো। এবং ইন্দোনেশিয়ার মাঠে কিন্তু আমরা প্রায় 3 বছর আগে মেবি ড্র করে এসেছিলাম। তবে দেশের ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে রিদম ফিরিয়ে আনা, কারণ গেল মৌসুম শেষে লম্বা সময় খেলার বাইরে ফুটবলাররা। সান মারিনো ম্যাচও হয়েছে প্রায় 2.5 মাস আগে। কোচ থমাস ডুলিও খুব একটা সময় পাননি দলের সঙ্গে মানিয়ে নেয়ার। প্রথম সপ্তাহটা একটু ডিফিকাল্ট হবে,
কারণ অনেক দিন ধরে আমরা ফুটবলের বাইরে, অনেক চ্যালেঞ্জ এবং এই জায়গায় অনেক সিনসিয়ারভাবে আমাদের সব কিছু করতে হবে, তার সাথে অনেক সিরিয়াস থাকতে হবে। কারণ কোচ আসলে এরকম একটা সময় তার প্রয়োজন ছিল এবং সেই সময়টা পাচ্ছে। দুইটা বড় বড় অ্যাসাইনমেন্ট, এক ফিফা কর্তৃক এক টুর্নামেন্ট, তার সাথে আপনার ধরেন সাব ফুটবল। তো এই যে এই সময়টা যে সে পাচ্ছে প্রায় 4 থেকে 5 উইকের একটা সময়, এই সময়টার মধ্যে আমাদের উভয়ের যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন এবং আমাদের যে সিরিয়াসনেসের প্রয়োজন, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে শো করতে হবে। এটা অনেক প্লাস পয়েন্ট। এই টুর্নামেন্ট শেষে ঘরের মাঠে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে লাল সবুজ। আসিয়ান কাপে অংশগ্রহণ সাফ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস তপুর। আমরা আসলে যেই রেজাল্টের জন্য অপেক্ষা করছি সেটা হলো বড় মঞ্চে আমরা ভালো পারফর্ম করতে চাই এবং বড় টিমকে হারাইতে চাই, এবং তার সাথে আমাদের নভেম্বর মাসে সাব ফুটবল আসলে আমরা সাব জিততে চাই। এদিকে বাংলাদেশ ব্রাজিল প্রীতি ম্যাচ এসেছে আলোচনায়, এর বাস্তবায়ন চান তপুরা। আমাদের সাথে জয়েন করে আমার কাছে মনে হয় তামিম হোসেন, ভালো হবে আমাদের সময় সংবাদ এবং ফুটবলের জন্য। খেলার সময় আরও থাকছে। অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোনসের একের পর এক কাণ্ডে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। মন্তব্য এমিলির বিরূপ প্রভাব পড়তে পারে ফুটবলারদের মাঝেও কাউন্সেলিংয়ের পরামর্শ। লা লিগায় কিলিয়ান এমবাপে ম্যাজিকে উড়ে গেল রিয়াল সোসিয়েদাদ। দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনিওর সান্তিয়াগো বার্নাব্যুতে প্রত্যাবর্তনের দিনে ফরাসি তারকার হ্যাট্রিকে 4-1 ব্যবধানে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে লস ব্লাঙ্কোস। 13 বছর পর সান্তিয়াগো বার্নাব্যুয়ের ডাগআউটে হোসে মরিনিও। তবে একটা সময় মনে হচ্ছিল তার প্রত্যাবর্তনের দিনে সহজ প্রতিপক্ষের বিপক্ষেই বার্নাব্যুয়েতেই পয়েন্ট হারাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে এগিয়ে গিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রাখতে পারেনি স্বাগতিকরা। তবে সেই গল্প বদলে যায় বিরতির পর। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় রিয়াল, তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেক সময়। 40 মিনিটে এমবাপ্পের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 1 গোলের লিডে স্বস্তি ফিরলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। 4 মিনিট বাদেই সমতায় রিয়াল সোসিয়েদাদ। 1-1 ড্রতেই শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির পর মাঠে দেখা মিলে অন্য এক রিয়াল মাদ্রিদের। প্রেসিং, পাসিং, সোসিয়েদাদের রক্ষণে একের পর এক চাপ। ম্যাচের নিয়ন্ত্রণ মরিনিওর দলের হাতে, আর এই সুবিধাটা বেশ ভালোই কাজে লাগান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ, আর প্রতিবারই সোসিয়েদাদের রক্ষণের সামনে সবচেয়ে বড় আতঙ্ক এমবাপ্পে। 60 মিনিটে ফরাসি তারকার দারুণ এক গোল। এমবাপ্পের পাশাপাশি দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ ভাগে ছিল দুর্দান্ত সমন্বয়। জুড বেলিংহামের মাঝমাঠ নিয়ন্ত্রণ, ভিনিসিয়াস জুনিয়রের গতি আর দ্রুত 1-2 পাসে বারবার সোসিয়েদাদের রক্ষণ ভেঙে পড়ে। 68 মিনিটে ভিনি ম্যাজিকে ব্যবধান চলে যায় 3-1-এ। 80 মিনিটে আবারও এমবাপ্পে রিয়ালের জার্সিতে ষষ্ঠ হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা। আর সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় মাত্র 5 ম্যাচেই এমবাপ্পের গোল সংখ্যা এখন 6। ম্যাচে 11টি অন টার্গেট শট নিয়েছে রিয়াল মাদ্রিদ। গোল না পেলেও অ্যাসিস্ট আছে জুড বেলিংহামের। বদলি হিসেবে নেমে রিয়ালের জার্সিতে চমক দেখিয়েছেন বিশ্বকাপ জয়ী কুকুরেয়া। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস। স্মরণীয় করে রাখে দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনিওর সান্তিয়াগো বার্নাব্যুয়ের প্রত্যাবর্তন। এ বড় জয়ে পয়েন্ট টেবিলেও প্রভাব ফেলেছে। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। আর পুরো মৌসুমে এই শীর্ষস্থান ধরে রেখে শিরোপা পুনরুদ্ধার করাটাই এখন হোসে মরিনিওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ। এবার যাচ্ছে অন্য প্রসঙ্গে। শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের 3য় অধিবেশন। এই মুহূর্তে সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সরাসরি যাচ্ছি সেখানে। এরকম করেই গভর্নমেন্ট বিল আছে, গুমের বিল আছে, তারপর আর একটা বিল নিয়ে আসছে, সেটা হলো মানবাধিকারের বিল। সেটাও আমরা বিদেশিদের সাথে বসছি। আমরা 16 জন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান অ্যাম্বাসেডার বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সাথে বসে তাদের একটা সাজেশন নিয়ে সবাই মিলে যেভাবে করলে ভালো হয় এবং এখানে রিয়াল সেন্সে আইন হাতে তুলে না নেয়, গভর্নমেন্ট যেন আইন দ্বারা পরিচালিত হয় এবং মানুষ যেন আইনের পায় এবং কারোর প্রতি কোনো অবিচার নয়, রিয়েল আইনে যা হয় তাই যেন সকলের প্রতি হয়, সেই হিসেব করে আমরা সেই বিলটা এনেছি। এই 3টে বিল আমরা এখন সংসদে এসেছি। আজকে হয়তো উত্থাপন হবে, তার পরবর্তীতে অন্যান্য বিল আসলে আমরা উত্থাপন করব। আপনাদের ধন্যবাদ। জি।
সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফ করছিলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। নিজেদের অবস্থান থেকে সরে আসছে ইউএফা। ফিফা অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলেও আসন্ন টুর্নামেন্টে ইউরোপের দলগুলো অংশ নেবে এমন খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে ফিফায় টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে ইনফান্তিনোর। আগামী বছরের নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন দেবে না বলে জানিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ সহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর মালিকানা বিক্রির পরিকল্পনা সামনে এনেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস নামে এই প্রস্তাবটি তীব্র সমালোচনার মুখে পড়ে। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই মনে করেন এটা খেলার কাঠামোকেই বদলে দিতে পারে। ইউএফা কঠোর অবস্থান নিয়ে জানায় প্রস্তাবিত পরিকল্পনা পুরোপুরি বাতিল না করলে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে ইউরোপের দেশগুলো। পোল্যান্ডে হতে যাওয়া অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপও বয়কটের ঘোষণা দিয়েছিল ইউএফা। তবে ফিফা শেষ পর্যন্ত সেই বিতর্কিত প্রস্তাব থেকে সরে আসায় ও ভবিষ্যতে এমন উদ্যোগ না নেয়ার প্রতিশ্রুতি দেয় বরফ গলতে শুরু করেছে। তরুণ ফুটবলারদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ফিফা টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসছে ইউএফা। আসন্ন টুর্নামেন্টে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, স্বাগতিক পোল্যান্ড সহ 6টি ইউরোপীয় দল অংশ নেয়ার কথা রয়েছে। বয়কট হলে এই আসরই সবচেয়ে বড় ধাক্কা খেত। টুর্নামেন্ট বর্জনের হুমকি ইউএফা তুলে নিলেও ইনফান্তিনোর ওপর চাপ কমেনি এতটুকু। বরং আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ এই কর্মকর্তার বিরুদ্ধে একজোট হচ্ছে শক্তিশালী দেশগুলো। সর্বশেষ ধাক্কাটি এসেছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির কাছ থেকে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে আগামী বছর হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে তারা আর ইনফান্তিনোকে সমর্থন দিচ্ছে না। ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনের অবস্থানের সঙ্গে একমত হয়ে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে তারা। ইউরোপিয়ান লিগসের প্রেসিডেন্ট ক্লদিয়াস শেফার জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থায় আর কোনো ভবিষ্যৎ নেই ইনফান্তিনোর। ফিফার কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। শুধু ইউরোপই নয়, এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফ মুখ ফিরিয়ে নিয়েছে ইনফান্তিনোর কাছ থেকে। পরিস্থিতি এতটাই বেগতিক, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে এই সংস্থাগুলো। যদিও আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু দেশের সমর্থন এখনও আছে, তবে বাস্তবতা বলছে আগামী বছরের নির্বাচনে চতুর্থ মেয়াদে দায়িত্ব পাওয়া কঠিনই হতে চলেছে ইনফান্তিনোর জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিতর্কিত কোচ জেরার্ড জোন্সকে নিয়ে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে ব্রিটিশ কোচের কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি, যার বিরূপ প্রভাব ফুটবলারদের মাঝেও পড়বে বলে মন্তব্য করেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হেড কোচ জেরার্ড জোন্স ইস্যুতে সরগরম দেশের ফুটবল। লাল সবুজদের বয়সভিত্তিক দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত কাজ করে আসছেন এই ব্রিটিশ কোচ। প্রথমেই বাফুফে থেকে বেতন না পাওয়া ইস্যু, সবশেষ জোন্স আলোচনায় এসেছেন অনূর্ধ্ব-20 দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে বিবাদে জড়িয়ে। টিম হোটেলে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে দুই কোচের মাঝে। এক পর্যায়ে 999-এ কল দিয়ে জেরার্ড পুলিশ ডাকেন হোটেলে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কর্মক্ষেত্রে শারীরিক হামলার শিকার হয়েছেন বলে দাবি করে নিজের নিরাপত্তার কথা জানান জোন্স। কোচের এমন কর্মকাণ্ডে বিব্রত বাফুফে। আনুষ্ঠানিকভাবে কোচের এই ইস্যুতে মুখ না খুললেও বাফুফের বিভিন্ন সূত্রের খবর তাকে নিয়ে উজবেকিস্তান যাচ্ছে অনূর্ধ্ব-20 দল। দলে থাকলে ভবিষ্যতে এই কোচ আরও বিতর্কিত কর্মকাণ্ড ঘটাবেন বলে আশঙ্কা জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির। বাফুফেকে দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই ফুটবলার। কিন্তু একজন প্রফেশনাল কোচ, তো ওই জায়গা থেকে ওই দায়িত্ব থেকে আসলে এই ধরনের কাজ করাটা কতটা যুক্তিযুক্ত সেটা হয়তো তার সাথে কথা বলে আমার কাছে মনে হয় যে এটা ক্লিয়ারিফাই করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, বিকজ সে কিন্তু আমাদের ফুটবলে একটা বড় ইমেজ নষ্ট করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব জেরার্ড জোন্স, যেখানে বাংলাদেশে নিজের নিরাপত্তা শঙ্কার কথা বেশ কয়েকবার জানিয়েছেন এই ব্রিটিশ কোচ। এতে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান এমিলি। তাকে স্ট্রংলি কাউন্সিলিং করানো উচিত, সে ইন ফিউচার এই কার্যক্রমগুলি থেকে যেন বিরত থাকে। আদারওয়াইজ সে কিন্তু আমাদের ফুটবলের একটা বড় ইমেজ অলরেডি নষ্ট করছে, সামনের দিকে আরও করার সম্ভাবনা রয়েছে।
অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে রয়েছেন অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফের মতো ফুটবলাররা। জোনসের এসব বিতর্কিত কর্মকাণ্ডের বিরূপ প্রভাব পড়তে পারে বিদেশের মাটিতে বেড়ে ওঠা এসব ফুটবলারদের মাঝে। জেরার্ড জোন্সের বাইরে যে কোচিং স্টাফ আছে তারা আলাদাভাবে প্লেয়ারদের যদি মোটিভেট করে যে এই ইনসিডেন্টগুলি বিগত দিনে কখনো হয়নি, ইন ফিউচার আর হবেও না, ইভেনচুয়ালি এই কোচকে আমি মনে করি এই টিমের পার্ট হিসেবে রাখাও ঠিক হবে না। আগামী 31 আগস্ট অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান। তার আগে কয়েক ধাপে দেশ ছাড়বে লাল সবুজ যুবারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ সাজিদ আপনাকে। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।